গত কয়েক ঘণ্টায় মধ্যপ্রাচ্যের আকাশে যে ঝড় উঠেছে তা শুধু ওই অঞ্চলের খবর নয়, পুরো বিশ্বের জন্য বড় সতর্কবার্তা। আজ সবাই দুটো নাম নিয়েই কথা বলছে, ইসরায়েল আর ইরান। কিন্তু আসল ছবি শুধু এই দুই দেশের লড়াইয়ে আটকে নেই। এর সঙ্গে জড়িয়ে আছে আমেরিকা, যার উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাই এটা কোনো সাধারণ সংঘর্ষ নয়, বরং এমন এক টানটান অবস্থা যেখান থেকে বড় যুদ্ধের দিকেও পরিস্থিতি গড়াতে পারে। এই সংঘাত শুরু হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে উত্তেজনা বেড়েছে। অনেকেই বলছেন এটা সীমিত আকারে থাকবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যখন ইসরায়েল ও ইরানের মতো দুই শক্তিশালী দেশ মুখোমুখি দাঁড়ায় এবং আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ে, তখন বিষয়টা আর ছোট থাকে না। মধ্যপ্রাচ্য এমন এক অঞ্চল যেখানকার প্রতিটি নড়াচড়া সারা পৃথিবীর অর্থনীতি ও রাজনীতিতে প্রভাব ফেলে। তাই এই উত্তেজনা কেবল সীমান্তের মধ্যে আটকে নেই, এর ঢেউ বহু দূর পর্যন্ত যাচ্ছে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে তেলের বাজারে। খবর ছড়াতেই আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম দ্রুত বেড়ে গেছে, কারণ ইরান বিশ্বের বড় তেল উৎপাদক দেশগুলোর একটি। তার ওপর আছে হরমুজ প্রণালী, যে পথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল যাতায়াত করে। যদি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে এই সমুদ্রপথ বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বজুড়ে তেলের সরবরাহে বড় সমস্যা হবে। তেলের দাম বাড়লে তার প্রভাব সরাসরি পড়ে সাধারণ মানুষের জীবনে। বাস ভাড়া বাড়ে, পরিবহন খরচ বাড়ে, বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়। ভারত যেহেতু তার প্রয়োজনের বেশিরভাগ তেল বাইরে থেকে আনে, তাই এই দাম বৃদ্ধি আমাদের অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করতে পারে। এর সঙ্গে জড়িয়ে আছে গ্লোবাল সাপ্লাই চেনের বিষয়। আজকের দুনিয়ায় এক দেশ একা সব তৈরি করে না। এক জায়গায় কাঁচামাল, অন্য জায়গায় যন্ত্রাংশ, আবার অন্য দেশে জোড়া লাগানো হয়। মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়লে সমুদ্রপথ অনিরাপদ হয়ে পড়তে পারে। জাহাজ ঘুরো পথে গেলে সময় ও খরচ দুটোই বাড়বে। বিমার খরচও বেড়ে যাবে। ফলে মোবাইল ফোন থেকে শুরু করে খাবার দাবার সবকিছুর দাম ধীরে ধীরে বাড়তে পারে। সাধারণ মানুষ সেটা সবচেয়ে বেশি টের পায়। শেয়ার বাজারেও এই উত্তেজনার প্রভাব দেখা যাচ্ছে। বিনিয়োগকারীরা অনিশ্চয়তা পছন্দ করেন না। যুদ্ধের আশঙ্কা থাকলে তারা টাকা তুলতে শুরু করেন। বাজার পড়ে গেলে সাধারণ মানুষের সঞ্চয়েও প্রভাব পড়ে। অনেকেই মিউচুয়াল ফান্ড বা শেয়ারে বিনিয়োগ করে থাকেন, তাই বাজারে বড় পতন হলে তার চাপ সরাসরি পরিবারের উপর এসে পড়ে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সুদের হার বাড়তে পারে, ঋণের খরচ বাড়তে পারে, ব্যবসায়ীদের লাভ কমে যেতে পারে। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলিও এখন চাপে আছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এই দেশগুলো এতদিন উন্নয়ন আর ব্যবসার দিকে বেশি মন দিয়েছিল। এখন যদি তাদের পক্ষ বেছে নিতে হয়, তাহলে পুরো অঞ্চলে নতুন করে বিভাজন তৈরি হতে পারে। এই দেশগুলির সঙ্গে ভারতের গভীর অর্থনৈতিক সম্পর্ক আছে। লক্ষ লক্ষ ভারতীয় সেখানে কাজ করেন এবং দেশে টাকা পাঠান। পরিস্থিতি খারাপ হলে তাদের নিরাপত্তা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। প্রয়োজনে উদ্ধার অভিযান চালাতে হতে পারে, যা সহজ কাজ নয়। ভারতের জন্য জ্বালানি নিরাপত্তা এখন বড় চিন্তার বিষয়। আমরা প্রায় 80% বেশি তেল আমদানি করি। যদি তেলের দাম ব্যারেল প্রতি অনেক বেড়ে যায়, তাহলে সরকারের বাজেটের হিসাব বদলে যাবে। পরিবহন খরচ বাড়বে, কৃষিক্ষেত্রে চাপ বাড়বে, খাবারের দাম বাড়বে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তার প্রভাব পড়বে। সরকারকে হয়তো ভর্তুকি বাড়াতে হবে বা অন্য খাতে খরচ কমাতে হবে। কূটনৈতিক দিক থেকেও ভারতের সামনে বড় চ্যালেঞ্জ। একদিকে ইসরায়েলের সঙ্গে ভারতের প্রতিরক্ষা সম্পর্ক মজবুত, অন্যদিকে ইরানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক আছে এবং চাবাহার বন্দরের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প জড়িয়ে আছে। তাই একদিকে বেশি ঝুঁকে পড়লে অন্যদিকে সমস্যা তৈরি হতে পারে। এই ভারসাম্য রক্ষা করাই এখন বড় পরীক্ষা। ভারত এতদিন চেষ্টা করেছে সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে। এই কঠিন সময় সেই নীতি কতটা কাজে দেয় সেটাই দেখার বিষয়। আধুনিক যুদ্ধ শুধু মিসাইল আর বোমায় সীমাবদ্ধ থাকে না, এখন সাইবার হামলারও রিস্ক থাকে। ব্যাংকিং সিস্টেম, বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক সবকিছুই ডিজিটাল। যদি কোনো পক্ষ সাইবার আক্রমণ চালায়, তাহলে তার প্রভাব সীমান্ত পেরিয়ে অন্য দেশেও পড়তে পারে। তাই সতর্ক থাকা খুব জরুরি। এই পরিস্থিতি ভারতের জন্য এক ধরনের আগুনের পরীক্ষা। গত কয়েক বছরে ভারত আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান শক্ত করেছে। বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক রেখে নিজের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছে। কিন্তু যদি এই সংঘাত বড় আকার নেয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝড় বইতে পারে। তার ঢেউ ভারতেও পৌঁছাবে। $5 ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার যে লক্ষ্য সামনে রাখা হয়েছে, সেটাও চাপে পড়তে পারে। এই সময় আমাদের সামনে একটা বড় শিক্ষা আছে। শক্তির জন্য অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ। নবায়নযোগ্য শক্তি, সৌরশক্তি, সবুজ হাইড্রোজেন এই সব খাতে বিনিয়োগ বাড়ানো দরকার। দীর্ঘমেয়াদে এগুলো আমাদের সুরক্ষা দিতে পারে। তবে বাস্তবতা হলো এখনও তেল ছাড়া আমাদের চলা কঠিন। বিশ্ব আজ এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে।
আগামী দিন কি হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। হরমুজ প্রণালী খোলা থাকবে নাকি বন্ধ হবে, যুদ্ধ সীমিত থাকবে নাকি ছড়িয়ে পড়বে, সবই সময়ের ওপর নির্ভর করছে। কিন্তু একটা কথা ক্লিয়ার, এই সংঘাত কেবল দুই দেশের নয়, এর প্রভাব বৈশ্বিক, আর সেই প্রভাব থেকে ভারত পুরোপুরি আলাদা থাকতে পারবে না। তাই এখন সবচেয়ে জরুরি হল শান্তির চেষ্টা, কূটনৈতিক উদ্যোগ এবং দেশের ভেতরে প্রস্তুতি বাড়ানো। আমাদের অর্থনীতি, জ্বালানি মজুদ, বিদেশে থাকা নাগরিকদের নিরাপত্তা সব দিকেই নজর রাখতে হবে, কারণ মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যে আগুন জ্বলছে তার তাপ দূর দেশেও পৌঁছাতে পারে। ভারতকে তাই ঠান্ডা মাথায় হিসেব করে এগোতে হবে, যাতে ঝড় এলেও আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারি। অন্যদিকে মধ্যপ্রাচ্যে এখন যে ভয়াবহ পরিস্থিতি চলছে, এই কঠিন সময়ের মাঝখানে ভারতের জন্য এক অত্যন্ত দুঃখজনক খবর সামনে এসেছে। ইরানের হামলায় ওমান উপকূলের কাছে ৩ জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে। পরিবারগুলো ভেঙে পড়েছে, আর সাধারণ মানুষও গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। সমুদ্রপথে কাজ করতে যাওয়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে গেছে। সরকারি শিপিং কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং জানিয়েছে যে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরের আশেপাশে মোট 4টি আলাদা ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলিতে ভারতীয় নাবিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে 2 মার্চ সোমবার। ওমানের মাস্কাট উপকূল থেকে প্রায় 52 নটিক্যাল মাইল দূরে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ট্যাঙ্কার MV-MKD ভিওমের ওপর ড্রোন হামলা চালানো হয়। জানা গেছে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন জাহাজটির ইঞ্জিন রুমে আঘাত করে। মুহূর্তের মধ্যে ভয়াবহ আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় একজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস সঙ্গে সঙ্গে শোক প্রকাশ করে। তারা জানিয়েছে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে মৃত নাবিকের মরদেহ যত দ্রুত সম্ভব ভারতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। দূতাবাসের কর্মকর্তারা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় সব রকম সাহায্য দেওয়ার চেষ্টা করছেন। এর আগের দিন 1 মার্চ রবিবার আরও একটি বড় হামলার ঘটনা ঘটে। পালাওয়ের পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার স্কারিলাইটের ওপর ওমানের কাছে খাসাব বন্দরের খুব কাছেই হামলা হয়। এই জাহাজে মোট 21 জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে 16 জন ছিলেন ভারতীয়, 4 জন বাংলাদেশি এবং 1 জন ইউক্রেনের নাগরিক। হামলার পর পরিস্থিতি খুব দ্রুত খারাপ হয়ে যায়। এই ঘটনায় 2 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে এবং আরও 3 জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। পরে পাশ দিয়ে যাওয়া একটি জাহাজ এগিয়ে এসে বাকিদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যায়। এই দুটি বড় ঘটনার ফলে এখনও পর্যন্ত মোট 3 জন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। সমুদ্রপথে যারা কাজ করেন তাদের জন্য এই খবর অত্যন্ত আতঙ্কের। হাজার হাজার ভারতীয় নাগরিক উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন জাহাজে কাজ করেন। তাদের পরিবার ভারতের বিভিন্ন প্রান্তে বসবাস করেন এবং প্রতিদিন প্রার্থনা করেন যেন তাদের প্রিয়জনরা নিরাপদে থাকেন। কিন্তু একের পর এক মিসাইল ও ড্রোন হামলার খবর তাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিচ্ছে। ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং জানিয়েছে যে পরিস্থিতি মোকাবিলার জন্য একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এই দল জরুরি সাহায্য, আহতদের চিকিৎসার ব্যবস্থা, প্রয়োজনে সরিয়ে নেওয়া এবং পরিবারের সঙ্গে যোগাযোগের মতো কাজ করবে। তারা শিপিং সংস্থা, ট্রেড ইউনিয়ন, ভারতীয় দূতাবাস এবং সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষের সঙ্গে একসঙ্গে কাজ করছে। যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। তবে কর্তৃপক্ষ একথাও স্পষ্ট করেছে যে আপাতত কোনো ভারতীয় পতাকাবাহী জাহাজে সরাসরি হামলার খবর নেই এবং কোনো ভারতীয় নাবিককে আটক করার ঘটনাও নিশ্চিত হয়নি। তবুও পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে, কারণ এই অঞ্চলটি খুবই সংবেদনশীল। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী বিশ্ব তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। এই পথ দিয়ে প্রতিদিন অসংখ্য তেলবাহী জাহাজ চলাচল করে। সেখানে যদি সংঘাত বাড়ে তাহলে তার প্রভাব শুধু ওই অঞ্চলেই নয়, সারা বিশ্বে পড়বে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে আমেরিকা ও ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তার জবাবে ইরানও মিসাইল ও ড্রোন দিয়ে পাল্টা আঘাত করছে। এই পাল্টাপাল্টি হামলার ফল এখন সমুদ্রপথেও দেখা যাচ্ছে। আগে যেসব এলাকা তুলনামূলকভাবে নিরাপদ বলে ধরা হতো, এখন সেগুলিও ঝুঁকির মধ্যে চলে এসেছে। সমুদ্রের মাঝখানে একটি জাহাজ যখন হামলার শিকার হয় তখন সেখান থেকে পালানোর সুযোগ খুবই কম থাকে। ফলে নাবিকদের জীবন মুহূর্তের মধ্যে বিপদের মুখে পড়ে যায়। ভারতের ভেতরে 3 জন নাবিকের মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সরকার চেষ্টা করছে যেন আর কোনো ভারতীয় নাগরিকের প্রাণহানি না ঘটে। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং উপসাগরীয় অঞ্চলে কর্মরত সকল ভারতীয়কে সরকার জারি করা নির্দেশিকা মেনে চলতে অনুরোধ করা হয়েছে। বিশেষ করে সমুদ্রপথে যারা কাজ করছেন তাদের অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল, উপসাগরীয় অঞ্চলে কাজ করা ভারতীয়দের নিরাপত্তা কতটা সুরক্ষিত? সংঘাত যদি আরও বাড়ে তাহলে কি সমুদ্রপথে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনই পরিষ্কার নয়। তবে এটুকু নিশ্চিত, পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং নাজুক। প্রতিটি নতুন হামলার খবর মানুষকে আরও চিন্তায় ফেলছে। দেশবাসী এখন একটাই আশা করছে যেন দ্রুত পরিস্থিতি শান্ত হয় এবং সমুদ্রপথ আবার নিরাপদ হয়ে ওঠে। যারা দেশের বাইরে থেকে কঠোর পরিশ্রম করে পরিবারের জন্য উপার্জন করেন, তাদের জীবন যেন আর কোনোভাবে ঝুঁকির মুখে না পড়ে। সরকার, দূতাবাস এবং সংশ্লিষ্ট সব সংস্থা একসঙ্গে কাজ করছে। কিন্তু মধ্যপ্রাচ্যের এই অস্থির পরিবেশে যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে এবং প্রার্থনা করা হচ্ছে যেন আর কোনো দুঃসংবাদ না আসে।